মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের হাতে আবার অস্ত্র দিন। আমরা আবার ৭১-এর মতো গর্জে উঠব। ৭১-এ আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এখন আবার সেই সময় এসেছে। আমরা এখন শেখ হাসিনার পাশে দাঁড়াব। সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা হাসিনার পাশে দাঁড়াবো। সেই সময় আবার এসে পড়েছে। এই বক্তব্য রেখেছিলেন কিছু দেশদ্রোহী মুক্তিযোদ্ধা। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাবার দুদিন আগে ঢাকার মোহাম্মদপুরে কিছু দেশদ্রোহী মুক্তিযোদ্ধা একত্রিত হয়েছিলেন হাসিনা সরকারকে রক্ষা করবার জন্য। ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই দেশদ্রোহী মুক্তিযোদ্ধারা। সো এখানে একটু ব্যাখ্যা নিয়ে দিই কেন দেশদ্রোহী মুক্তিযোদ্ধা বলছি। প্রিয়, তো আমি জানি অনেকের মধ্যে রহস্য তৈরি হবে, অনেকে চিন্তায় পড়ে যাবেন যে মুক্তিযোদ্ধা আবার একই সঙ্গে বলা হচ্ছে দেশদ্রোহী, সেটি কিরকম? হ্যাঁ, মুক্তিযুদ্ধ ও দেশদ্রোহী হতে পারেন। ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা যদি পরবর্তীতে দেশ বিরোধী কোনো কাজে লিপ্ত হন কিংবা দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন এমন সংগঠন, উদাহরণস্বরূপ মাফিয়া সংগঠন আওয়ামী লীগ, সেই দলের সঙ্গে যুক্ত থাকেন এবং সেই দল মানবতা বিরোধী অপরাধ করে, সো ন্যাচারালি তারা তখন মানবতা বিরোধী অপরাধে অপরাধী হবে। দল অপরাধী হবে, দল অভিযুক্ত হবে, দল নিষিদ্ধ হবে এবং সেই দল করেছে, সেই দলের সমর্থক, সেই দলের কর্মী, সেই দলের নেতৃবৃন্দ, তারাও সবাই অপরাধী হবে। এটি নিয়ম, এটি আইন। তাই বলছিলাম, তারা কেউ কেউ আগে মুক্তিযুদ্ধ করেছিলেন। মোহাম্মদপুরে যারা একত্রিত হয়েছিলেন মুক্তিযোদ্ধাদের ব্যানারে হাসিনার পচা লাশকে রক্ষা করবার জন্য শেষ চেষ্টা যারা করেছিলেন, হাসিনার কাছে অস্ত্র চেয়েছিলেন যে আমাদের অস্ত্র দিন। আবার কার বিরুদ্ধে অস্ত্র? বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে তারা অস্ত্র চাইছিল। আর ৭১-এ তারা অস্ত্র চেয়েছিল বা অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে, উর্দু ভাষী লোকজনের বিরুদ্ধে, পাঞ্জাবি ভাষী লোকজনের বিরুদ্ধে, বাংলাদেশি হিসেবে, বাংলা ভাষী হিসেবে। সেই লোকেরা যখন বলে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার গোলাম বলছি, আমি আপনার দাস বলছি, আমি আপনার চাকর বলছি, আমি আপনার মোসাহেব বলছি, আমি আপনার চাটুকার বলছি, আমি আপনার পূজারী বলছি, আপনি ভগবতী, আমি আপনার পূজারী, আমাকে অস্ত্র দিন। কার বিরুদ্ধে? এই দেশের জনগণের বিরুদ্ধে, বাংলাভাষী মানুষের বিরুদ্ধে। তাই জাস্টিফাইবলি আমি বলেছিলাম দেশদ্রোহী মুক্তিযোদ্ধা। এটি একটি নতুন টার্ম হতে পারে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, দেশদ্রোহী মুক্তিযোদ্ধা। এখন থেকে মুক্তিযোদ্ধাদের আমরা দুভাগে ভাগ করব, প্রকৃত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা এবং দেশদ্রোহী মুক্তিযোদ্ধা। তো সেই দেশদ্রোহী মুক্তিযোদ্ধারা গত ১ বছর থেকে সক্রিয় আছে বিভিন্নভাবে, বিভিন্ন খোলসে, সাপের মতো খোলস বদল করে দরকার হলে। গতকাল আপনারা যা দেখলেন যে তুলকালাম কাণ্ড ঘটে গেল ঢাকায় DRU বা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সেই মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা সমাবেশের কুশীলবেরা, যারা গত ৫ আগস্ট একটি নতুন সংগঠন করেছে, ZI খান পান্না, জহিরুল ইসলাম খান পান্না, সিনিয়র আইনজীবী বাংলাদেশের, এবং অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, এই দুজন একটি সংগঠন প্রসব করেছিলেন গত ৫ আগস্ট। হ্যাঁ, তারা এই নামে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন প্রসব করেন। আর সেই সংগঠনের ব্যানারে একটি প্রোগ্রাম আয়োজন করেন তারা গতকাল ২৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে। আর সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মান সম্মান হানি হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে, সেইটি বাঁচাবার চেষ্টায় সেই আন্দোলন আর সেই সমাবেশ হয়েছিল, সেই অনুষ্ঠান চলছিল। তো সেখানে তারা জুলাই অভ্যুত্থান বিরোধী বক্তব্য রাখছিলেন, সরকার বিরোধী বক্তব্য রাখছিলেন, সরকারকে অস্থিতিশীল করবার জন্য, দুর্বল করবার জন্য, সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলবার জন্য বক্তব্য রাখছিলেন। আবার একদল দেশদ্রোহী মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধা ছিলেন নিঃসন্দেহে, তাদের ভালো ভূমিকা ছিল, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। কিন্তু পরবর্তী সময়ে তারা আওয়ামী বাকশালীদের একনিষ্ঠ সমর্থক, ভক্ত, পূজারী,
কর্মী নেতৃবৃন্দ হয়ে উঠেছেন। সো তারা এখন দেশদ্রোহী মুক্তিযোদ্ধা। আমার কাছে এটি আমার সংজ্ঞা। আই রিডিফাইন্ড মুক্তিযোদ্ধা। তো তারা চেষ্টা করছিলেন, অসৎ উদ্দেশ্যে কর্মকাণ্ড চালাচ্ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী আমলের পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি দল থেকে বহিষ্কৃত এবং বিভিন্ন কারণে বিতর্কিত। দুর্নীতির অভিযোগ আছে, স্বজনপ্রীতি, দুর্নীতি, এরকম অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। কাদের সিদ্দিকীর ভাই, পোল্ট্রিবাজ কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকীও একসময় খুব সম্মানিত ব্যক্তি ছিলেন, শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এই দেশে, কারণ মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে নানা কারণে পোল্ট্রিবাজি করেছেন, পোল্ট্রি নিয়েছেন, হাসিনার বয়ান বিশ্বাস করেছেন, প্রচার করেছেন, শক্ত সমর্থক থেকেছেন। পরবর্তীতে অবশ্য হাসিনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে নানাভাবে, সেটি ভিন্ন প্রসঙ্গ, এই বিষয়ে বিস্তারিত কথা বলবার এখানে সুযোগ নেই। সো সেই কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, তিনি ছিলেন সেই অনুষ্ঠানে, বক্তব্য রাখছিলেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, অধ্যাপক আব্দুল্লাহ মাহমুদ, যার কথা বলছিলাম, যিনি পান্নার সঙ্গে যৌথভাবে মঞ্চ ৭১ প্রসব করেছিলেন গত ৫ আগস্ট। তো আরও ছিলেন মানচিত্র খ্যাত, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তথাকথিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তো এই তিনজন ছিলেন অন্যান্য লাইট ওয়েটের পাশাপাশি হেভি ওয়েট, সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের মধ্যে হেভি ওয়েট এই তিনজন সহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কারণ গ্রেপ্তার হবার আগে তারা ছাত্র জনতার রোষের শিকার হন। সেখানে রিপোর্টার্স ইউনিটিতে একদল ছাত্র জনতা ঢুকে পড়েন এবং তাদের প্রোগ্রাম তারা বন্ধ করে দেন, তাদেরকে ঘিরে রাখেন, জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে পুলিশ এসে ইন্টারভিন করে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ১৬ জন গ্রেপ্তার হন গতকাল। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা শুনানি শেষে এই ১৬ জনকে কারাগারে পাঠান। তারা এখন কারাগারে আছেন, ১৬ জন সর্বসাকুল্যে। তো নানাভাবে তারা এটি রং মাখাচ্ছেন। অন্যান্য অনেক সংগঠন তাদের পক্ষে কথা বলবার চেষ্টা করছে, তারা ধোঁয়া তুলছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মুক্তিযোদ্ধাদের নির্যাতন করা হচ্ছে, মিথ্যে বয়ান তারা হাজির করেছেন। এটি কোনো মুক্তিযোদ্ধাদের নির্যাতন করা নয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা নয়, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থামিয়ে দেবার চেষ্টা মাত্র, সরকারকে স্থিতিশীল রাখবার চেষ্টা মাত্র। তাই শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছিল, সন্ত্রাস বিরোধী মামলা। সেই মামলার আসামি হিসেবে এবং শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আর ইন্টারেস্টিংলি কালকে যে প্রোগ্রামটি চলছিল ডিআরইউতে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে এই বৃদ্ধ লোকটি, যিনি একসময় ওকালতি করে সম্মান কামিয়েছিলেন, পরিচিত মুখ তিনি, অপরিচিত কেউ নন, এবং মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না, তিনি মিথ্যাচার করেছেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন। গতকালকের অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করা হয়েছে, আগেই ঘোষণাও দেওয়া হয়েছিল এবং ব্যানারে ব্যবহার করা হয়েছে ডক্টর কামাল হোসেনের নাম, যে ডক্টর কামাল হোসেন মঞ্চ ৭১-এর সঙ্গে আছেন। ডক্টর কামাল হোসেন কখনোই মঞ্চ ৭১-এর সঙ্গে ছিলেন না। তারা কোনোদিন কথা পর্যন্ত বলেননি এই পান্নাদের কেউ। জেডাই খান পান্না এবং মঞ্জুরুল আলম পান্না, দুটো পান্না এখানে একত্র হয়েছে। তো এই দুই পান্নার কেউ বা এই ১৬ জনের কেউ বা এই সংগঠনের কেউ ডক্টর কামাল হোসেনের সঙ্গে কখনো কথা বলেননি। এটি বেরিয়ে এসেছে, ডক্টর কামাল হোসেনের পরিবার বিবৃতি দিয়েছে, ডক্টর কামাল হোসেনের একান্ত সচিব বিবৃতি দিয়েছে। তারা বলেছেন ডক্টর কামাল হোসেন এখন অসুস্থ আছেন, গুরুতর অসুস্থ, তিনি মুভমেন্ট করেন না, মুভমেন্ট করবার অবস্থানে তিনি নেই, তাই কোথাও তার যাবার বিষয়টি অপ্রাসঙ্গিক, মিথ্যে, এবং কেউ তাকে দাওয়াতও করেনি কোথাও যাওয়ার জন্য, করলেও তিনি যেতেন না। এবং পরিবারের লোকেরা এবং তার একান্ত সচিব বলেছেন ইদানিং তার নাম ভাঙিয়ে এই মঞ্চ ৭১ সংগঠনটি বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। ডক্টর কামাল হোসেনের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা সম্পূর্ণ প্রতারণামূলকভাবে এই কাজ করছে, তার নাম এখানে জড়িয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটি, মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করার চেষ্টা করছে, মহিমান্বিত করার চেষ্টা করছে, মুক্তিযোদ্ধাদের মহিমান্বিত করার চেষ্টা করছে কারা? একদল প্রতারক। এবং এদের মধ্যে সবাই মুক্তিযুদ্ধ নন, কেউ কেউ সাবেক মুক্তিযুদ্ধ, বর্তমানে দেশদ্রোহী মুক্তিযুদ্ধ, আবার সেই রিডিফাইন্ড মুক্তিযোদ্ধা। তো তারা কামাল হোসেনের নাম ভাঙাবার চেষ্টা করেছেন, ভেবেছেন কামাল হোসেনের মতো নেতা যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন আমরা একটু দলে ভারী হব,
এবং বিভিন্ন জনের ছাত্র জনতার রোষানল থেকে কিছুটা মুক্তি পাবো। প্রতারকেরা এই আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয়। আচ্ছা, তো এই তো গেল ডক্টর কামাল হোসেনের নাম ভাঙানো। তার আগেও এই পান্না চক্র, জহিরুল ইসলাম পান্না 15ই আগস্ট 32 নম্বরে ফুল দেবেন, শ্রদ্ধা জানাবেন, শোক জানাবেন, এরকম তাদের প্রোগ্রাম ছিল। সেখানেও পান্না ডক্টর কামাল হোসেনের নাম জড়িয়েছিলেন যে তাদের সঙ্গে ডক্টর কামাল হোসেন থাকবেন। কিন্তু ডক্টর কামাল হোসেন কখনো সেই স্বীকৃতি দেননি, সম্মতি দেননি, তার সঙ্গে কারো কথাও হয়নি, তার থাকবার কোনো বিষয় ছিল না। আর এই 15ই আগস্ট ঘিরে এই জহিরুল ইসলাম পান্না বা জেলাই খান পান্না আরও কিছু মিথ্যাচার করেছিলেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন বিষয়টি, সংবাদপত্রে লেখালেখি হয়েছিল, গণমাধ্যমে এসেছিল বিষয়টি। পান্না ঘোষণা দিয়েছিলেন তিনি গৃহবন্দী। তো সবাই নড়ে চড়ে বসলো যে একজন বয়স্ক লোক, একজন সিনিয়র আইনজীবী, তাকে কেন গৃহবন্দী করা হলো, তিনি কি করেছেন? তো পরে পুলিশ বিবৃতি দিল যে পান্না মিথ্যাচার করছেন, জহিরুল ইসলাম পান্না, তাকে কেউ গ্রেপ্তার করেনি, তাকে কোনো নজরদারি করা হচ্ছে না, তাই গৃহবন্দির কোনো বিষয় নেই। পরবর্তীতে তিনি আবার বিবৃতি দিলেন, সেই ধান্দাবাজ পান্না, এই বৃদ্ধ ধান্দাবাজ, তিনি বিবৃতি দিলেন, না, পুলিশ আমাকে নজরবন্দি করছে না, পুলিশ আমাকে গৃহবন্দী করেনি, সরকার কিছু করেনি, আমার ছেলে মেয়েরা আমাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। ভেবে দেখুন একবার, মিথ্যাচারিতা, প্রতারণা এবং ষড়যন্ত্রমূলক আচরণ কি পর্যায়ে নামতে পারে। ছেলে মেয়েরা বেরোতে দিচ্ছে না, কারণ ছেলে মেয়েরা মধ্যে বুঝতে পেরেছে, তাদের মধ্যে নিশ্চয়ই বিবেকবান কেউ আছেন তার ছেলে মেয়েদের মধ্যে, তারা বুঝতে পেরেছেন বাবা বার্ধক্যজনিত কারণে বিমরতির শিকার হয়েছেন, আর সেই জন্য এলোমেলো আচরণ করছেন, হাসিনার পক্ষে কথা বলছেন, স্বৈরাচারের দোসর হিসেবে আচরণ করছেন, দোসরের মতো। তাই তারা ভাবলেন বাবাকে ঘরের মধ্যে আটকে রেখে রেস্টে রাখতে বাধ্য করাটাই ভালো হবে, তাই তারা সেটাই করেছেন। একের পর এক মিথ্যাচার এই বৃদ্ধ লোকটি করেই চলেছেন। শুধু যে একটি মিথ্যে এবং প্রতারণামূলক সংগঠন জন্ম দিয়েছেন ষড়যন্ত্র করবার জন্য, রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী, তাই না, অনর্গল মিথ্যে বলে চলছেন এই একসময়ের মুক্তিযোদ্ধা। এবং গতকালকের যে প্রোগ্রামটি হলো ডিআরইউতে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সেখানেও তিনি মিথ্যাচার করেছেন এবং ষড়যন্ত্র করেছেন। আমি বলবো তার দলের এবং মঞ্চ ৭১-এর যারা যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন। কিভাবে? তিনি কালকে উপস্থিত থাকেননি, আয়োজকই তিনি, অথচ তিনি ছিলেন গড় হাজির। একবার ভেবে দেখুন। আর যাকে প্রধান অতিথি করবার চেষ্টা করেছে, যাকে ব্যবহার করবার চেষ্টা করেছে এই পান্না গং, সে ডক্টর কামাল হোসেন জানেনই না বিষয়টি কি। এরকম একটি প্রোগ্রাম কালকে প্রেস ক্লাবে ডিআরইউতে হচ্ছে, এই কথাটি পর্যন্ত জানতেন না ডক্টর কামাল হোসেন। একবার ভেবে দেখুন তার প্রতারণা কোন পর্যায়ে গিয়েছে এবং তাদের প্রতারণা কোন পর্যায়ে গিয়েছে। সো ইদানিং এই বিষয়টি আরো তোড়জোড় বেড়ে গেছে। হঠাৎ করে মুক্তিযোদ্ধা বয়ান আবার নিয়ে আসা হয়েছে। এর মধ্যে এই বয়ান সবচেয়ে শক্তভাবে যে তৈরি করছে যেই গন্ডাটি, তার নাম হলো মঞ্জুরুল আলম পান্না, মানচিত্রের সেই তথাকথিত সাংবাদিক, ইউটিউব সাংবাদিক বলাই একে ভালো, ২১শে টিভির ভিডিও এডিটর ছিলেন এক সময়। তো সেই লোকটি সবচেয়ে বেশি দুর্দান্ত কাজ করছে এই বিষয়ে, হাসিনাকে শক্তিশালী করবার জন্যে, হাসিনাকে ফিরিয়ে আনবার জন্যে, আওয়ামী বয়ান তৈরি করবার জন্যে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে ফেলবার জন্যে। যত রকমের ষড়যন্ত্র আছে, যত রকমের মিথ্যাচার আছে, যত রকমের প্রতারণামূলক আচরণ আছে, মঞ্জুরুল আলম পান্না সবগুলো করছে। আমি অসংখ্যবার তাকে নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানিয়েছি। আমি সরকারের কাছে আহ্বান করেছি তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়ার জন্য, নেওয়া হয়নি কখনো। তো সরকার দেরি করে হলো এটি ভালো কাজ করেছে। এই 16 জনের মধ্যে বাকিরা কতটুকু ক্ষতিকারক হবে সরকারের জন্য জানি না, দেশের জন্য কতটুকু ক্ষতিকারক হবে জানি না, কোন পর্যায়ে। কিন্তু পান্নার বিষয়টি, মঞ্জুরুল আলম পান্নার বিষয়ে আমি বলতে পারি, পান্নার একটি কাজ, পান্না কারো কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে, কারো অ্যাসাইনমেন্টে আছে পান্না। পান্নাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে, আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে সে কথা বিশ্বাস করি। তাই পান্নাকে গ্রেপ্তার করা, পান্নাকে কাস্টডিতে রাখা, জিজ্ঞাসাবাদ করা, এটি সময়ের দাবি ছিল। ইট হ্যাজ লং বিন ওভার ডিউ, অনেক আগেই নেওয়া দরকার ছিল, দেরি হয়ে গেছে কিছুটা। ভালো হয়েছে, সরকারের প্রশংসা করছি, একটি সময় উচিত কাজ তারা করেছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে তারা নতুন করে কি বোঝাতে চায়, নতুন করে মুক্তিযুদ্ধ, নতুন করে মুক্তিযোদ্ধা, কেন এই বয়ান তারা তৈরি করছে। এটি তো হাসিনার বয়ান। হাসিনা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যবসা করেছে গত 16 বছর। হাসিনার ব্যবসাই ছিল একটি, পুঁজিই ছিল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা। এইটি আমরা এখন শুনতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি না 5 আগস্টের পরে দেশ বিভক্ত থাকবে। একটি দেশ, আমরা একটি জনতা,
এবং এই দেশের সবাই মুক্তিযোদ্ধা, আমি বিশ্বাস করি সে কথা মনে প্রাণে। কেউ অস্ত্র ধারণ করে যুদ্ধ করেছিলেন, কেউ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, কেউ মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন, অর্গানাইজ করেছেন যার যার পজিশন থেকে, অবস্থান থেকে। তাই সবাই মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের নাম দিয়ে জাতিকে বিভক্ত করা এবং সেই বিভক্তির পুঁজি ব্যবহার করে ক্যাশ ইন করা, নিজের স্বার্থে কাজে লাগানো, যা হাসিনা করেছে আগাগোড়া, আওয়ামীরা করেছে আগাগোড়া, এইটি আমরা বাংলাদেশে আর হতে দিব না। অ্যাবসলিউটলি নট। এইসব বলে আর পার পাওয়া যাবে না। কেউ কোনো প্রকৃত মুক্তিযোদ্ধাকে এখানে অত্যাচার করছে না, নির্যাতন করছে না, করলে আমরা সেটি সহ্য করবো না। দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। আমিও সহ্য করবো না, আমি রাস্তায় নেমে পড়বো। আমি যেদিন দেখবো, যেদিন জানবো কেউ কোনো প্রকৃত মুক্তিযোদ্ধাকে অত্যাচার করছে, নির্যাতন করছে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে কোনো কারণ ছাড়া, অপ্রাসঙ্গিকভাবে, তার বিরুদ্ধে আমি নেমে যাবো। আমি আমার এনামুল কবির রাস্তায় নেমে যাব, আই প্রমিস। কিন্তু মুক্তিযুদ্ধকে বিজনেস হিসাবে ব্যবহার করবে, পুঁজি হিসাবে ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। তাদেরকে আমরা রুখে দেব সব জায়গায়, সব সময়। আর চলবে না, যথেষ্ট হয়েছে। ইনাফ ইজ ইনাফ। মুক্তিযুদ্ধের নামে কোনো গুন্ডামি আমরা চাই না। মুক্তিযোদ্ধাদের নামে নতুন কোনো গুন্ডা দেখতে চাই না। আর যারাই আওয়ামীদের রক্ষা করবার জন্য মুক্তিযুদ্ধের কথা বলবে, আমরা তাদেরকে আওয়ামীদের দোষর মনে করব। শেখ মুজিবকে নতুনভাবে মূল্যায়ন করতে হবে। যারা করবে না তাদেরকে আমরা আওয়ামী দোষর মনে করব, তাদেরকে আমরা ফেসিবাদের দোষর মনে করব। শেখ মুজিবের মূল্যায়ন হবে মহান নেতা, আগে একজন মহান নেতা ছিলেন। পরবর্তী মূল্যায়ন হবে, বলতে হবে ব্যর্থ শাসক এবং কুশাসক। দুভাবে মূল্যায়ন করতে হবে। যারা তাকে গ্লোরিফাই করার চেষ্টা করবেন আনজাস্টিফাইবলি, একতরফাভাবে, আমরা সেটি মানব না। এবং আমরা এটি ষড়যন্ত্রমূলক আচরণ বলে মনে করব। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণ, বাংলাদেশিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণ, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণ। তাই একতরফাভাবে মুজিবকে যারা গ্লোরিফাই করবে, হাসিনাকে ফিরিয়ে আনবার বয়ান তৈরি করবে, আগে কি সুন্দর দিন কাটাইতাম বলবে বা গান গাইবে বা কবিতা লিখবে, কাউকে ছাড় দেব না, কোনো ওয়ে নেই ছাড় দেবার। তাই মঞ্চ ৭১কে বলছি, তাদের অন্যান্য লেসপেন্সারকে বলছি, যারা ভিতরে গিয়েছে তো গিয়েছে, যারা এখনো বাইরে আছে ইয়ানাপসি করছে যে আমার পালা কবে আসবে, যে কোনো মুহূর্তে আসবে। এবং নতুন করে যারা ষড়যন্ত্র করার চিন্তা করছে যে মুক্তিযুদ্ধকে পুঁজি করে ষড়যন্ত্র করব, আর একটা অনুষ্ঠান করব, সরকারকে অস্থিতিশীল করব, হাসিনাকে ফিরিয়ে আনবো, কোনো না কোনোভাবে, লাভ হবে না, সফল হবে না, তারা চেষ্টাও যাতে না করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।